সম্মানিত শ্রোতা মণ্ডল, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ একটি বিশেষ ক্ষণে আমরা একত্রিত হয়েছি এমন একজন মহান রাষ্ট্রনায়কের মৃত্যুবার্ষিকীতে, যার জীবন ও কর্ম বাংলাদেশের ইতিহাসে চিরকাল স্বর্ণাক্ষর লেখা থাকবে। বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি ছিলেন একাধারে বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, গ্রামীণ উন্নয়নের রূপকার এবং বাংলাদেশি জাতীয়তাবাদের মূল দার্শনিক শক্তি। 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণকারীর এই মহান মানুষটি মাত্র 45 বছরের স্বল্প জীবনে এমন কিছু অবদান রেখে গেছেন, যা এই দেশকে একটি নতুন পরিচয় দিয়েছে, নতুন পথ দেখিয়েছে। আজকের বিশেষ আলোচনা অনুষ্ঠান নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই অনুষ্ঠানে আলোচক হিসাবে আমরা পেয়েছি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইরশাদ আলী ঈশা, প্রশাসক, জেলা পরিষদ রাজশাহী; অধ্যাপক ডক্টর ইফতেখারুল আলম মাসুদ, রেজিস্ট্রার, রাজশাহী বিশ্ববিদ্যালয়; ও অধ্যাপক ডক্টর মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব, অধ্যাপক মনোবিজ্ঞান বিভাগ ও প্রধান মনোবিজ্ঞানী, মানসিক স্বাস্থ্য কেন্দ্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়। সঞ্চালনায় আছি আমি, ডক্টর পারভেজ আজহারুল হক, অধ্যাপক, লক্ষ্য শাসন বিভাগ। আসুন আমরা আলোচনা শুরু করি। আমি আলোচনার শুরুতেই আমাদের আজকের অন্যতম আলোচক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইরশাদ আলী ঈশা, প্রশাসক, জেলা পরিষদ রাজশাহীতে একটু বলবো যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে মূল বৈশিষ্ট্যগুলো আসলে কী ছিল এবং কিভাবে সেগুলো বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত হয়েছিল, আপনি যদি আমাদেরকে একটু বলতেন এই বিষয়ে। ধন্যবাদ কভেজ। আমরা জিয়াউর রহমানকে খুব কাছে থেকে দেখেছি। তিনি বাংলাদেশ 1975 সালে কিছু বামপন্থী নেতৃত্ব কেন্দ্রকে দখল করে তাকে বন্দি করা হয়েছিল। ঠিক 7 নভেম্বরে একটা বিপ্লবের মাধ্যমে সাধারণ সৈনিকের কাছে সেই বন্দিদশা থেকে তাকে উদ্ধার করে আমরা দেখেছি যে এই সে প্রথম বাংলাদেশে সাধারণ সৈনিক এবং জনগণ এক কাতারে মিলেমিশে সে আন্দোলনে অংশগ্রহণ করেছিল। সেই সময় জিয়াউর রহমানকে তারা সে বন্দিদশা উদ্ধার করে ঘোষণা দেওয়া হয়েছিল। তখন বাংলাদেশের নেতৃত্বের রাষ্ট্র নেতৃত্বে কেউ ছিল না। মানুষ চিন্তা করতে পারছিল না কে এখন নেতৃত্ব দেবে। সেই সময় আমরা দেখেছি জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিলেন যে সেই বাংলাদেশের বর্তমান সিচুয়েশনে তিনি এখন মার্শাল ল হিসাবে তিনি ঘোষণা দিয়েছিলেন যে আপনারা শান্ত থাকেন, আমরা আপনাদের সহায়তায়, সাধারণ সৈনিকের সহায়তায় আমরা দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। কিন্তু উনি সরাসরি নেননি, সেখানে কিন্তু তার এই যে শেখ মুজিবের যে বন্ধু, ওনার সহায়তায় তিনি তখন উনি ছিলেন প্রধান, তারপরে দ্বিতীয় সারি অর্থাৎ ঘোষণা করেছিলেন তিনি যে বাংলাদেশে তার নেতৃত্বে আসছেন। তারপর আমরা দেখেছি তার দৃঢ়চেতা সে নেতৃত্ব। যেমন আমরা কারণ দেখেছি যখন মানুষ বাংলাদেশের স্বাধীনতাকালে কী পারবে, কীভাবে এদেশের অবস্থা হবে, কেউ ছিল না নেতৃত্বে, তখন তিনি তার স্ত্রী পুত্রের কথা চিন্তা না করে দেশের কথা চিন্তা করে অভূতভাবে জিয়া রহমান সে কালুরঘাটে যে ঘোষণা দিয়েছিলেন যে আমি মেজর জিয়া বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি।
ঠিক সেভাবেই যখন ক্রান্তিকালে আবার বাংলাদেশ পড়ে, তিনি আবার এসে বাংলাদেশের এই জনগণকে রক্ষা করেছিলেন। তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের ব্যবস্থা করেছিলেন। এবং বাংলাদেশের যে আমরা দেখেছি, এটা আমাদের প্রত্যক্ষ দেখা আর কি সচক্ষে, যে যখন শেখ মুজিব এসে এই দেশটাকে একেবারে তলাবিল ঝুড়ি করে দিলেন, মানুষ না খেয়ে মরছিল, আমরা লঙ্গরখানা খুলে মানুষকে তারা কিছু আবার খাওয়া উদ্ধার করার চেষ্টা করেছিলাম। ঠিক সেই মুহূর্তে জিয়া রহমান ক্ষমতায় এসে সমস্ত আমাদের যে অচল অবস্থা ছিল, আইন শৃঙ্খলাতে অবস্থা ছিল, সেগুলো রাতারাতি তিনি পরিবর্তন করে দেন তার আবির্ভাবেই। এবং আমাদের দেশে এত খাদ্য হয়েছিল যে মানুষ আর না খেয়ে থাকতে হয়নি। আমরা দেখেছি যে আল্লাহর রহমতে তার নেতৃত্বে আল্লাহ দিয়েছেন সেটা, এত ফসল হয়েছিল যে আমার গোডাউনে রাখারও পরিমাণ মতো আমাদের গোডাউন ছিল না, জমিতেই সেই ফসল অনেক পচে গেছে। তারপরে তিনি দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করার জন্য বড় বড় সাইলো গোডাউনগুলো করেছিলেন, যেখানে খাদ্য মজুদ থাকে, এবং তারই সেই পথ ধরেই কিন্তু আমরা আজকে খাদ্য মজুদ রাখার সন্তুষ্ট হতে পারছি। আরও একটা জিনিস হলো, তিনি দেশকে বিকেন্দ্রীয়করণ শাসন ব্যবস্থা চালু করেছিলেন। আপনারা জানেন যে আমাদের গ্রামীণ শাসন ব্যবস্থায় তিনি গ্রামীণ সরকার তৈরি করেছিলেন, এবং ছোটোখাটো বিচার সেগুলা এই গ্রামীণ সরকারি যারা এটা বিশ্লেষণ করে তাদের সাথে এইগুলো সমাধান করতেন। এখন যে উৎসরক কিছু হলেই আদালতে যেতে হয়, তখন কিন্তু সেই ব্যবস্থা থেকে মানুষ, গ্রামের জনপদ লোক এটা তারা উদ্ধার পেয়েছে। আমরা দেখেছি যে আপনারা দেখেছেন যে এখন খাল স্বয়ংসম্পূর্ণ হতে এখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জিয়া রহমান, আমার শহীদ জিয়া রহমানের সুযোগ্য পুত্র, এবং বেগম খালেদা তিনবারের প্রধানমন্ত্রী, তারই সুযোগ্য সন্তান আজকে ক্ষমতা এসছে। এবং ঠিক তারপর ধরে আজকে যে আমরা আবার পুনরায় খাল খননের যে কর্মসূচি নিয়েছেন, সেটা আমরা করেছি। কারণ জিয়া রহমান জানতেন বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি বন্যাতে এসে আমার দেশকে ডুবিয়ে দিত। সেই পানিগুলো তিনি চিন্তা করেছেন, ইতিহাস থেকে দেখেছেন যে পানিগুলো আগে বড় বড় খাল ছিল, সেখানে সেগুলো জমা হতো, এবং পরে খরা মৌসুমে, শুষ্ক মৌসুমে সেগুলোতে আমাদের ধান চাষ বা যে এক ফসলের জমি 3 ফসলে তিনি পরিণত করেছে। আমার সব থেকে একটা ভালো লেগেছে, আমি প্রচার করতে চাইছিলাম আমাদের রাজশাহী স্থানীয় প্রিয় নেতা কবির হোসেন যখন ভোটে দাঁড়ায়, তবে আমি একটা গ্রামে গেছিলাম, একজন মুরব্বী বলছে, বাবা জিয়া রহমানকে জানতে হলে তো ওদের ইগির যে ধানের জমি আছে সে তার আল দিয়ে হাঁটতে হবে। আমি বুঝতে পারিনি, তিনি বললেন এই দেশে যে ইগরি চাষ, আমরা এখন যে ইগরির কথা বলি, সেটা জিয়া রহমানের সেই খাল খননের ফলে, এবং চীন থেকে তিনি অনেক সেই যন্ত্র উপহার হিসেবে পেয়েছিলেন, বিনামূল্যে কৃষকদের দেওয়া হয়েছিল, এবং সেই থেকেই আমরা এখন আমরা খাদ্যের অনেকটাই সম্পন্ন। তাই তার এই দূরদর্শিতা আমরা চিন্তা করেছি যে উনি আসলে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে তার নেতৃত্বে। আর একটা জিনিস আমরা দেখেছি যে আজকে খুব কাছে থেকে আমার দেখার আমার সুযোগ হয়েছে, আমরা দেখেছি যে খুব কম কথা বলে, এবং পোশাক আমরা নিজেরাই দেখি, একটা একটু পড়লে বিকেল হলে আর একটা পোশাক পরি, কিন্তু জিয়া রহমান আমরা তা দেখিনি। তিনি সাফারি পরতেন, এবং একই সাফারি দিনের পর দিন উনি পড়তেন। তো এটা আমরা দেখেছি। তার খাওয়া দাওয়া যেগুলো ছিল আমাদেরকে দেখার মতো, যে কোন চিকন চালু ভাত, ছোটো মাছ ঝোল আর একটু ডাল হলে উনি সব থেকে সন্তুষ্ট হতেন। কিন্তু আমাদেরকে উনি যখন আমরা তার এতে গেছি, সম্মেলনে গেছি, উনি আমাদেরকে ওরকমই খাওয়াতেন। যেমন আমার একটা মনে পড়ে, আমাদের প্রেসিডেন্ট সত্তার সাহেব যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ওনার বাড়িতে বাসাতে সামনে আমাদের সম্মেলন হয়েছিল। তা আমাদেরকে সেই আমলে আমার মনে আছে যে নান রুটি আর গরুর গোশত দিয়েছিল। এরকম তার সবসময় খুব এরকম চলতেন। এবং আরেকটা জিনিস, আমাদের নেতারা যখন থাকে কেউ, আমরা দেখেছি যে আমাদের নেতারা যখন কেউ হয়,
তখন আমরা দেখেছি যে তাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব কিন্তু তারই সব হয়ে যায় এবং প্রকাশ পায় আমাদের সমাজে, এবং তারাই সেই দিনে সুবিধা নেওয়ার চেষ্টা করে। কিন্তু আমরা জিয়া রহমান সাহেব আমরা জীবদ্দশায় দেখেছি, বেগম খালেদা জিয়াকে তার কিছু অনুষ্ঠানে দেখেছি, কিন্তু তার কে ছেলে এই তারেক রহমান সাহেবরা এদেরকে আমরা কেউ তখন চিনতাম না। তার যে ভাই ছিল তারাও কিন্তু খুব ভালো লেভেলে ছিল, কারণ তারা বংশগতভাবে মেধাবী। আমরা দেখেছি তার কোনো কেউ পরিচয় ছিল না। এবং আমরা আরেকটা জেনেছিলাম যে তার শ্বশুরকে একটা ব্যাংকে চেয়ারম্যান করা হয়েছিল। তখন উনি আসছেন, জিজ্ঞাসা করেছেন কি ব্যাপার, তো বলে যে আমি তো সম্মেলন আসছিলাম, আমার সেই ব্যাংকে একটা চেয়ারম্যান করেছে। তো সব শুনেছেন। পরের দিন সেখান থেকে সে ব্যাংকের যে ম্যানেজমেন্ট তাকে বলা হয়েছিল যে আমি প্রেসিডেন্ট বলে আমার শ্বশুরকে চেয়ারম্যান করা হয়েছে, এটা কেন আপনারা করেছেন? তো উনি সঙ্গে সঙ্গে সেটা আপনি করেছেন। এইভাবে তিনি কোনো আত্মীয় স্বজন দেখতেন না, জনগণকেই তার সব আত্মীয় স্বজন এবং নিজের সন্তান হিসেবে তিনি চিনতেন। ধন্যবাদ অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। আমি এখন একটু যেতে চাই আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয়। আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অবদান এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার যে ঘোষণা, এই দুইটি বিষয় আসলে রাষ্ট্রনায়ক হিসেবে তার ভূমিকাকে কিভাবে প্রভাবিত করেছিল? ধন্যবাদ আপনাকে। আজকের অতিথিবৃন্দ, সুসন্দের শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে যথার্থই আমরা আলোচনা শুনছিলাম। আপনার অত্যন্ত যৌক্তিক প্রশ্ন যে আমাদের মহান মুক্তিযুদ্ধের শহীদ জিয়াউর রহমানের যে অসামান্য অবদান, বিশেষ করে স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন পর্যায়ে তার যে সাহসিকতা, এটা একটা উজ্জ্বল দৃষ্টান্তকে আছে। শহীদ জিয়াউর রহমান জীবনের এবং তার পরিবারকে সকলের জীবন বিপন্ন করে স্বাধীনতার ঘোষণাতে নিযুক্ত ছিলেন। সেই বিস্তারিত ইতিহাসের দিকে আমরা যাচ্ছি না। তো সারা জাতি মুক্তিযোদ্ধারা তার সেই ঘোষণায় দারুণভাবে উৎসাহিত হয়েছে। যখন রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ, রাজনৈতিক প্রয়োজনীয় দিক নির্দেশনা না দিয়ে হায়নাদের হাতে একটা দিক নির্দেশনা বিহীন অবস্থায় ছেড়ে দিল, তখন বিকল্পভাবে তিনি কিন্তু এই স্বাধীনতার ঘোষণাটা তড়িৎ সিদ্ধান্তে তিনি তার সেই তৎকালীন চিটাগাংয়ে দায়িত্ব পালন করছেন, সেই অফিসারকে বন্দী করে তিনি স্বাধীনতার ঘোষণাটা, এবং যথার্থভাবেই তিনি এই ঘোষণায় নিজেকে রাষ্ট্রপতি অর্থাৎ এই অস্থায়ী সরকার প্রধান হিসেবে তিনি কিন্তু ঘোষণা করছিলেন। তার নিজ হাতে লেখা সেই ঘোষণা আছে এবং তিনি অত্যন্ত উদার চিত্তের মানুষ ছিলেন। তিনি নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন মানুষ ছিলেন। যখন স্থানীয় নেতৃবৃন্দ তাকে বলেন যে স্যার, আপনাকে তো সারা দেশে চিনবে না, আপনি যে ঘোষণা দিচ্ছেন কোন সরকারের পক্ষকে, সঙ্গে সঙ্গে তিনি অন বিহাফ অফ তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের প্রতি তিনি দিয়ে যে রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে একটা স্বাধীনতা যুদ্ধ করবো, তিনি সঙ্গে সঙ্গে এটা ঘোষণা করে দিয়েছেন। এবং এটা দারুণ একটা বিষয় হলো, দেখেন যে সেই 25শে মার্চ থেকে 17 এপ্রিল সরকার গঠন হওয়া পর্যন্ত আমরা কিন্তু 25শে মার্চ 26শে মার্চ আমাদের স্বাধীনতার ঘোষণা, আমাদের কিন্তু স্টেট প্রধান কে এটা কিন্তু আমরা মীমাংসা করতে পারি, কিন্তু শহীদ জিয়াউর রহমান কিন্তু সেদিন ঘোষণা দিয়েছিলেন। তো মুক্তিযুদ্ধের চলাকালীন দেখা যাচ্ছে 1 নম্বর সেক্টরের তিনি কমান্ডার, সেই সঙ্গে কি করলেন জেড ফোর্স, এই যে নানাভাবে যে ইতিহাসে তিনি স্মরণ হয়ে আছেন এবং নিজস্ব কার্যকরিতা, তিনি চিটাগাংয়ের 1 নম্বর সেক্টরে তিনি কিন্তু দায়িত্বে, অথচ তিনি এক সময় চলে আসলেন এই ময়মনসিংহের দিকে, এমনকি যে আমরা কুড়িগ্রামের রৌমারি বিভিন্ন সময় এটা, সেখানে তিনি একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যা যা দরকার তিনি সেখানে 3 মাস যাবত, মানে মুক্তিযুদ্ধের একদম প্রত্যক্ষ অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের লেখনীতে আসছে, তিনি সেখানে একটা ডাক বিভাগ প্রতিষ্ঠা করছিলেন আনুষ্ঠানিকভাবে, এবং সেখানে বাংলাদেশের পতাকা 3 মাস ধরে তিনি সেখানে
মানে উড্ডীন রেখে তিনি সেখানে একটা প্রশাসনিক কার্যালয় স্থাপন করেছেন। তো মানে কতটা মানে একটা মানুষের নেতৃত্বের কোয়ালিটি থাকলে, একটা যোগ্যতা থাকলে তিনি কিভাবে এইভাবে কিন্তু স্বাধীন বাংলাদেশের আন্দোলনকে তিনি এগিয়ে নিয়ে গেছেন। প্রত্যক্ষ মুক্তিযুদ্ধের মানে বলা যায় যে অংশগ্রহণ শুধু নয়, এইরকম নেতৃত্বের দিকটাও তিনি দেখেছেন। তো পরবর্তীকালে তিনি যখন রাষ্ট্রের ক্ষমতায় আসীন হলেন, মানে জনগণের সমর্থনে দেশকে বাঁচানোর জন্য, আপনারা জানেন নভেম্বর বিপ্লবের মাধ্যমে তাকে মুক্ত করে নিয়ে আসা হয়। তিনি তার এই যে নেতৃত্বের গুণাবলীগুলো তিনি রাষ্ট্রীয়ভাবে একটা প্রতিফলিত করার, মানে সামান্য অল্প কিছু দিনের জন্য তিনি আসলেন, কিন্তু নেতৃত্বের অসামান্য গুণে তিনি কি করলেন, এই দেশ জাতিকে গঠন করার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় যে ইনসাফের ভিত্তিতে একটা রাষ্ট্র ন্যায় প্রতিষ্ঠা, সেটা তিনি অল্প সময়ের মধ্যে করতে পারলেন। প্রতিটা সেক্টরে তিনি হাত দিলেন, একটা পথিকৃৎ হয়ে গেলেন। এই যে মধ্যপ্রাচ্যের জনশক্তি রপ্তানি থেকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটা মানে একটা আমূল পরিবর্তন তিনি সাধন করলেন। এবং এই নেতৃত্বের গুণাবলী শুধু রাষ্ট্রকেই একত্রিত করলো না, জাতিকেই শুধু ঐক্যবদ্ধ করলো না, তিনি দেখা যাচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে পরিচিত করতে পারলেন। তিনি সার্কের স্বপ্নদ্রষ্টা, এই অঞ্চলের বড় বড় রাষ্ট্রনায়কদেরকে একত্রিত করে একটা সংগঠন করার চেষ্টা করলেন। তিনি ইরাক ইরান যুদ্ধে একটা বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশের সেখানে তিনি যে নেতৃত্ব দিলেন, এটা মানে বন্ধের একটা কার্যকর পদক্ষেপ তিনি গ্রহণ করলেন। তিনি ওআইসির ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করলেন এই অল্প সময়ের মধ্যে। তো দেখা যাচ্ছে যে শহীদ জিয়াউর রহমানের যে কোয়ালিটি, অথচ তার বয়স কিন্তু খুব বেশি ছিল, মাত্র 43 বছর বয়সে তিনি রাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পান, একজন ইয়াং অফিসার। এবং তিনি যে 71-এই শুধু পরিচিত হয়েছেন তা নয়, এই জাতির প্রতিটা ক্রান্তি লগ্নে বা এই জাতি তার কণ্ঠস্বর শুনতে পেরেছে। তো 71 যেমন আমি মেজর জিয়া বলছি, ঠিক 7ই নভেম্বরও তাকে এসে দায়িত্ব গ্রহণ করে তাকে কিন্তু রেডিওতে সে ভাষণ দিতে হয়েছে। তারও আগে যদি আমরা বলি 65 সালে একজন ইয়াং অফিসার, হ্যাঁ, সেখানে তিনি তৎকালীন ওই পশ্চিম পাকিস্তানে তিনি ছিলেন এবং তৎকালীন রাষ্ট্রের প্রতি যে একটা দায়িত্ববোধ, মানে ভারতীয় আগ্রাসনের মোকাবেলায় তিনি ভারতের খেমকন একটা সিটি দখল করে নিয়েছিলেন। এবং এর জন্য তিনি এবং তার যে মানে বাহিনী রেজিমেন্ট, তারা পাকিস্তানের রাষ্ট্রীয় 3টি খেতাব অর্জন করছেন, তিনি ব্যক্তিগতভাবে 2টি। এটা তো অসামান্য, এই সমস্ত কিছু তার নেতৃত্বের যে একটা অসামান্য তিনি গুণাবলীর অধিকারী ছিলেন সেটা প্রমাণ করে। ধন্যবাদ অধ্যাপক ডক্টর ইফতেখার আলম মাসুদ। আমি আপনার কাছে আবার ফিরে আসবার চেষ্টা করব। আমি এইবার একটু যাব অধ্যাপক ডক্টর মুর্শিদা ফেরদৌস বিদ্যা হাবিব। আপনি যদি আমাদেরকে একটু বলতেন, যেমনটি আমাদের ইফতেখার মাসুদ সাহেব আলোচনা করছিলেন যে মুক্তিযুদ্ধে তার যে অবদান এবং স্বাধীনতার যে ঘোষণা, পরবর্তীতে তার ছাপ আমরা দেখতে পাই রাষ্ট্রনায়ক হিসাবে তার কর্মকাণ্ডে। তার অনেকগুলি কর্মকাণ্ড মধ্যে একটি ছিল বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটা পর্যায়ে, যে পর্যায়ে উনি আসলে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। আপনি যদি একটু বলতেন আপনার ভাষায়, আপনি কি ধরনের পরিবর্তন রাজনৈতিক সংস্কৃতি দেখে মান তার এই অভিযোগকে সামনে রেখে? ধন্যবাদ সম্মানিত সঞ্চালক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনার শুরুতে আমি এটা বলতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে সমস্ত ব্যক্তিত্ব তাদের কাজ, আদর্শ এবং দূরদর্শী নেতৃত্ব দিয়ে জাতির হৃদয় স্থায়ী আসন করে হয়েছেন, তিনি যে শুধু একজন রাষ্ট্রনায়ক ছিলেন তাই না, তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, দক্ষ সংগঠক এবং জাতি পুনর্গঠনের প্রত্যয়। বাংলাদেশের স্বাধীনতোত্তর অস্থির সময় তার দৃঢ় নেতৃত্ব দেশের জনগণের মধ্যে নতুন আশা, নতুন প্রেরণা জুগিয়েছে, আমাদেরকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। এবং তার রাজনৈতিক দর্শন, প্রশাসনিক দক্ষতা, দেশপ্রেম এবং জনগণের সঙ্গে তার যে নিবিড় একটা সম্পর্ক, এই বিষয়গুলো তাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এবং অবশ্যই তিনি যে নেতৃত্ব দানের ক্ষেত্রে একজন উজ্জ্বল ব্যক্তিত্ব। এবার আসি, আপনি যে প্রশ্নটি আমার কাছে রেখেছেন যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে তার এই অবদানকে আমরা কিভাবে দেখতে পারি, এদিকে আসলে কয়েকটি দিক থেকে মূল্যায়ন করা যায়। যেমন প্রথমে বলা যেতে পারে যে মানে যেটি তিনি করেছেন যে রাজনৈতিক দল গঠনের স্বাধীনতাকে পুনরুদ্ধার করেছেন। কারণ স্বাধীনতোত্তর সময় এদেশে এক সময় একদলীয় শাসন ব্যবস্থা চালু ছিল না। জিয়াউর রহমান ক্ষমতায় আসে
যে কাজটা করলেন যে তিনি রাজনৈতিক দল গঠনের জন্য পথ সুগম করে দিলেন এবং রাজনীতিতে সবার অংশগ্রহণকে নিশ্চিত করলেন। এর ফলে বিভিন্ন মতাদর্শের মানুষ আবার রাজনীতিতে অংশগ্রহণ করতে শুরু করলো। এছাড়াও বলা যেতে পারে যে নির্বাচন ভিত্তিক রাজনীতির সূচনা তিনি করেছেন। তিনি মানে যে সরকার গঠনের জন্য যে নির্বাচন দেওয়া, জনগণের অংশগ্রহণ, সেটিকে তিনি নিশ্চিত করেন। আরেকটা কথা এক্ষেত্রে বলা প্রয়োজন যে রাজনৈতিক সংস্কৃতিতে তিনি যে সমস্ত পরিবর্তনগুলো নিয়ে এসেছেন তার মধ্যে বলতে পারি প্রথমে যে রাজনীতির মধ্যে একটা প্রতিযোগিতা আসে। সবাই কিন্তু জনকল্যাণের চেষ্টা করেন, বা যে তারা নির্বাচনী ইস্তেহারগুলো দেন বা যে লক্ষ্যগুলোকে সামনে নিয়ে এগিয়ে চলেন তার মধ্যে একটা প্রতিযোগিতা হয়, যার মাধ্যমে গোটা দেশে একটা উন্নয়নের ধারা পরিলক্ষিত হয়। এছাড়াও বিরোধী দলের ভূমিকাও পেতে মাধ্যমে শক্তিশালী হয়, যেখানে দেখা যাচ্ছে যে শুধু সরকারি দল না, বিরোধী দলও চেষ্টা করে কিভাবে সরকারের কোথায় ভুল আছে, কোথায় সমস্যা আছে, এবং এই সুযোগটা কিন্তু আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই করে নিয়ে গেছেন। তার এই যে জাতীয়তাবাদের যে নতুন যে ধারণাটা ছিল, এটা মানে ছোট থেকে বড় সবার মনেই কিন্তু একটা নতুন প্রাণের সঞ্চার করেছিল। তাই বলতে চাই যে এই যে স্বাধীনতা উত্তর বাংলাদেশে তিনি কিন্তু বিশ্বাস করতেন যে মত প্রকাশের স্বাধীনতাটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং এর উপরেই ভিত্তি করে তিনি রাজনীতির একটা নতুন বিকাশ ঘটিয়েছেন এবং বহুদলীয় গণতন্ত্র আমাদের দেশের রাজনীতির ক্ষেত্রে একটু বড় অবদান রেখেছে। ধন্যবাদ। আমি আসলে আমাদের আলোচনা শুনতে আমার নিজেরও মনে হচ্ছিল যে আমরা আরো কথা শুনিয়া আমাদের আলোচকবৃন্দের কাছ থেকে। আমাদের সময় সংক্ষিপ্ত, আমি খুব সংক্ষেপে একটু ফিরে যাব, সংক্ষেপে বলার জন্য আমি ফিরে যাব আমাদের আজকের আলোচকবৃন্দের মধ্যমণি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা সাহেবের কাছে। আমি আপনার কাছে একটি প্রশ্ন জানতে চাই যে অর্থনৈতিক উন্নয়ন এবং গ্রামীণ পুনর্গঠনে তার 19 দফা কর্মসূচি ছিলেন, এবং খাল খনন কর্মসূচির মতো উদ্যোগগুলি আমাদের সামাজিক পরিবর্তনে ভূমিকা রেখেছে, অবশ্যই রেখেছে, এবং সেটি ইতিমধ্যে আপনি আপনার পূর্বের আলোচনার মধ্যে রেখেছেন। এবং আপনি যদি একটু বলতেন যে এই যে 19 দফা কর্মসূচি এবং খাল খনন কর্মসূচি আপনি যদি আজকের এই সময় বিবেচনা করেন কতটুকু প্রাসঙ্গিক মনে পড়ে, যদি আপনি আপনার নিজস্ব মতামতের ভিত্তিতে আমাদেরকে বলতেন। আমার জিয়া রহমান সাহেব তার 19 দফা যে কর্মসূচি ঘোষণা করেছিলেন সেটা যদি আমরা অধ্যয়ন করি তাহলে দেশ পরিচালনার একটা উন্নয়নের যা কিছু আমরা করি এর ভিতরে এটা দেখা যায় যে সব কিছুই তিনি কেন্দ্রীভূত করেছিলেন এই 19 দফার মধ্যে। যেমন আমরা দেখেছি যে বহুদলীয় গণতন্ত্র, এটা আমার বক্তব্য বললেন, দেশে মাত্র তো 4টা পত্রিকা ছিল এবং সেটা সরকার নিয়ন্ত্রিত, কিন্তু জিয়া রহমান এসে সমস্ত এই গণমাধ্যমকে উন্মুক্ত করেছেন এবং সে 4টাতে আমরা দেখি অনেকগুলি তখন গণমাধ্যম সংবাদপত্র প্রকাশিত হতো। সেরকম সব ক্ষেত্রে যিনি বললেন যে আমরা এই যে বহুদলীয় গণতন্ত্র সেটা উন্নীত পদে যারা আছে, আমাদের রাষ্ট্র কীভাবে পরিচালিত হচ্ছিল, এই যে খাল খনন কথা বললেন, এই খাল খনন করলে যে দেশের উন্নয়ন হবে, আমরা যে তলাবিহীন ঝুড়িতে ছিলাম সেই তলাবিহীন ঝুড়িকে মেরামত করে উনি পরিপূর্ণ ঝুড়ি ভরে দিয়েছিলেন এবং তলার মেরামত করে দিয়েছিলেন। সেই 19 দফার মাধ্যমেই তিনি যে ছিল সেটা এই যে আমরা তার এভাবেই সব কিছু গণতন্ত্র বলেন আর যে কিছু উন্নয়নের কথা বলেন এই 19 দফার ভিতরে আমাদের ছিল। ধন্যবাদ। আমি আবার একটু ফিরে যাব আমাদের সম্মানিত প্রফেসর ইফতেখার আলম মাসুদ, আপনার কাছে একটু খুবই সংক্ষেপে যদি আপনি আমাদেরকে বলতেন যে মনোবৈজ্ঞানিক যে দৃষ্টিকোণ থেকে জিয়াউর রহমান নেতৃত্ব একটি যুদ্ধোত্তর সমাজের জনগণের মানসিকতায় কি ধরনের প্রভাব ফেলেছিল বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আপনি যত অসময় বলাটাই যে নিরস্ত্র একটি জাতি এই সশস্ত্র একটা বিশাল বাহিনীর বিরুদ্ধে তারা লড়াই করলেন এবং পৃথিবী অবাক তাকিয়ে রইল 9 মাসের ভিতরে স্বাধীনতার সূর্য তারা ছিনিয়ে নিয়ে আসবে। তো প্রতিটি ক্ষেত্রে এই অনুপ্রেরণার বেশ অবদান সহিত মানে বিভিন্ন সময়ে তিনি প্রত্যক্ষভাবে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত
মানে সেই প্রত্যক্ষদর্শী আমাদের এখানে আছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট উষা, ইনি সহ এই মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারক বা কাদের বক্তব্য শুনলে দেখা যায় যে তারা প্রত্যেকেই এই অবিসংবাদিত সেই ভাষণটির কথা, যেটা তাদের মানসপটে ভেসে বেড়ায়, যে ভাষণটা নানাভাবে রেকর্ড করেও পরবর্তীকালে বাজানো হয়েছে, যে এই যে আমরা একটা স্বাধীন হয়ে গেলাম, বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশে একটা সরকার হয়েছে, বাংলাদেশের রাষ্ট্র, এইরকম একটা যে সাহসী ঘোষণা, এইটা কিন্তু মানে মানসিকভাবে মানে আপনি যে ইয়েটা বললেন, হ্যাঁ মনোবিজ্ঞান আপনি নিয়ে আসছেন এখানে, আমাদের মনোবিজ্ঞানী এখানে আছেন, উনি আরো ভালো বলতে পারবেন। কিন্তু ব্যাপারটা হলো যে এটা কিন্তু তাদের মনে যে একটা সাহসিকতা, এমনকি এই যে পতিত ফ্যাসিস্ট তার হাজবেন্ড বই লিখেছেন, তিনি সেখানে পর্যন্ত বলছেন যে কে কি বললো জানে না, আমি এবং তিনি, আমি তার নামটাও এখানে নিতে আমার ঘৃণা লাগে, তো আমরা এর সঙ্গে বসে সেই ঘোষণা শুনেছি, তিনি তার বইয়ে। তাহলে দেখেন এই একটা ঘোষণা, মানে পৃথিবীর ইতিহাসে অনেক সময় ছোট্ট জিনিস এত বেশি হয়ে যায়, এই একটা ঘোষণা যে কতটা উৎসাহিত করেছে মানুষকে। পরবর্তীকালে স্বাধীন বাংলা বেকার কেন্দ্র থেকে একাধিকবার এটা রেকর্ড বাজানো হয়েছে। তো এখন যে যাই বলুক, শহীদ জিয়ার সেই ভাষণটা 9 মাস ধরে মুক্তিযোদ্ধাদের মানসপটে একটা অন্যরকম সাহস যুক্ত, এবং তারও কিছু কার্যক্রম আমি কিছু উল্লেখও করলাম, যে তিনি জেড ফোর্স বলছেন 1 নম্বর স্টেপ, তিনি কিন্তু গোটা ইয়েটাতে দেশের বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেরিয়েছেন মুক্তিযুদ্ধের সময়, তিনি তার সেক্টরের বাইরেও গেছেন, মুক্তিযোদ্ধাদেরকে প্রত্যক্ষভাবে সরাসরি কিভাবে উৎসাহিত করা যায় এই কাজটা তিনি করেছেন। এটার প্রত্যক্ষদর্শী যারা মুক্তি সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণকারী একাধিক মানুষ তাদের স্মৃতিচারণে এই কথাগুলো উল্লেখ করেছে। ধন্যবাদ অধ্যাপক প্রফেসর ইফতেখারুল আলম মাসুদ। আমি এই মুহূর্তে একটু আবার যেতে চাই আমাদের সম্মানিত আলোচক অধ্যাপক ডক্টর মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব। আপনি যদি একটু আমাকে সংক্ষিপ্ত ভাবে বলতেন যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমান সাহেবের যে নেতৃত্ব হিমাবলী সেটি কতটুকু প্রাসঙ্গিক এবং কিভাবে আমাদেরকে ভবিষ্যতে করা দেখা হবে? চমৎকার একটি প্রশ্ন। আসলে আমরা এতক্ষণের আলোচনায় কিন্তু জানতে পারলাম যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একাধারে অনেক গুণের অধিকারী ছিলেন। তার দক্ষ নেতৃত্বে খুব অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশকে একটি বিশ্ব দরবারে পরিচিত করে দিয়েছিলেন, এবং বাংলাদেশের যে অর্থনৈতিক মানে দুর্বল অবস্থা ছিল সেটা থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে আসেন। কিন্তু তার এই যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, জাতীয়তাবাদ প্রতিষ্ঠা, সংবাদপত্রের স্বাধীনতার যে সুযোগ তিনি করে দিয়েছেন, এগুলো নিঃসন্দেহে আমাদের আগামীতে আমাদেরকে পথ দেখাবে। আর একটা বিষয় গুরুত্বপূর্ণ যে তিনি অর্থনীতির ক্ষেত্রে বিপুল একটা পরিবর্তন আনেন। তিনি কিন্তু সবকিছু আমরা যেমন এখন যেটা গার্মেন্টসের পথে জানি, এটা তিনি শুরু করেছিলেন, এমনকি বিদেশে যে শ্রমবাজার ধরা সেটাও কিন্তু তিনি শুরু করেছেন। অর্থাৎ রেমিটেন্সের ক্ষেত্রে তার ব্যাপক অবদান ছিল। তো এইসব দিক বিবেচনা আমরা যদি বলি যে এখন যে তরুণ প্রজন্ম যে অস্থির সময় কাটাচ্ছে, তাদের একটা দিক নির্দেশনার অভাব রয়েছে, তাদের সামনে কোনো আদর্শ সেভাবে নেই, কিন্তু তারা যদি আমাদের প্রেসিডেন্ট জিয়ার কর্মজীবন খুব অল্প সময়, মাত্র 4 বছর 1 মাস 9 দিন তিনি প্রেসিডেন্ট ছিলেন, তার মধ্যে তিনি যা যা করে গেছেন সেটি যদি দেখে তাহলে আমাদের সামনে চমৎকার দৃষ্টান্ত থাকে। আমি একটা কথা শুধু বলি যে তিনি সুকান্তের মতো, মানে তাকে একটা বলা যেতে পারে তিনি একজন রাজনৈতিক সুকান্ত, যিনি আমাদের সামনে সিরাজউদ্দৌলার মতো স্বাধীনতা, দেশপ্রেম এবং নজরুলের মতো সাম্যবাদ রেখে গেছে। এটি আমাদের তরুণদের আপনাকে ধন্যবাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা আরো কথা শোনার ইচ্ছা রেখেছি ছিল, কিন্তু আমাদের সময়ের অভাব আছে এবং আমরা সেই কারণেই আমরা আলোচনাটি আর দীর্ঘায়িত করতে পারছি না। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুমাত্রিক জীবন ও কর্মের একটি ব্যাপক চিত্র পেয়েছি। মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পদ পর্যন্ত প্রতিটি ধাপে তিনি বাংলাদেশের জন্য কিছু না কিছু রেখে গেছেন। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আজকের 3 জন বিশিষ্ট আলোচককে, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, অধ্যাপক ডক্টর ইফতেখারুল আলম মাসুদ এবং অধ্যাপক ডক্টর মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব, তাদের মূল্যবান সময় এবং গভীর বিশ্লেষণের জন্য। আমরা আশা করি আজকে আলোচনা থেকে আমরা আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের পথ নির্দেশনা পাব এবং সেভাবে আমাদের
রাষ্ট্রকে পরিচালনায় আমরা দেশের আদর্শ নাগরিক হিসাবে আমাদের কর্মকাণ্ড পরিচালিত করব। ধন্যবাদ সকলকে।